নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, আজকের গল্পটি সুরজ নামের এক ছেলের কথা, যে উত্তরখণ্ডের একটি ছোট্ট গ্রামে বাস করে। তাহলে আসুন সুরজের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শুনি। কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি সবসময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক ভৌতিক গল্প শুনেছ, কিন্তু আমি আশাবাদী যে আজকের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণরূপে শোনো তাহলে তোমরা সত্যিই এটি অনেক উপভোগ করবে। এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এতে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম সুরজ এবং আমি উত্তরখণ্ডের একটি ছোট্ট গ্রামে থাকি। আজ আমি তোমাদের যে ভৌতিক গল্পটি বলতে যাচ্ছি তা আমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা নয়, বরং আমার মা যার নাম সন্ধ্যা এবং আমার মাসি যার নাম রঞ্জনা, আমি তোমাদের তাদের জীবনে ঘটে যাওয়া একটি অত্যন্ত ভয়াবহ ঘটনার কথা বলতে যাচ্ছি। আসলে এই গল্পটি আমার মাসি সম্পর্কে, যা আমার মা আমাকে বলেছিলেন। এটি সেই সময়ের গল্প যখন আমার মা 5ম শ্রেণীতে পড়তেন এবং আমার মাসি 7ম শ্রেণীতে পড়তেন। আমার দাদু খুব বড় জমিদার ছিলেন। তিনি স্বভাবগতভাবে খুব ভালো ছিলেন, যার কারণে গ্রামের সকলেই অনেক সম্মান করতেন। আমার মা এবং আমার মাসি পড়াশোনা এবং খেলাধুলায় একে অপরের থেকে কোনোভাবেই কম ছিলেন না। কিন্তু যদি দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকে তবে তা কেবল একটি অভ্যাস ছিল। আমার মা কখনো কোনো ব্যক্তির জিনিস বা তার অনুমতি ছাড়া স্পর্শ করতেন না। কিন্তু আমার মাসির একটা অভ্যাস ছিল যে যদি তার কোনো কিছুর প্রয়োজন হতো তবে তিনি যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা না করেই তা তুলে নিতেন। অনেক সময় আমার মাসি তার বন্ধুদের এবং অন্যান্য মেয়েদের সাথে ঝগড়া করতেন, কারণ আমার মাসি তাদের স্কুল ব্যাগ থেকে পেন্সিল বা কলম বের করে দিত। মাঝে মাঝে দুপুরের খাবারের সময় সে মেয়েদের বই তুলে নিত। আমার মা তাকে নিষেধ করতেন, কিন্তু আমার মাসি ইতিমধ্যেই এই বদ অভ্যাস গড়ে তুলেছিলেন। কিন্তু এই বদ অভ্যাসের কারণে একবার তিনি এমন ভয়ঙ্কর ঝামেলায় পড়ে যান যে আপনি যদি এটি সম্পর্কে শুনেন তাহলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আসলে একদিন আমার মা এবং আমার মাসি স্কুলে গিয়েছিল। তারপর দুপুরের খাবারের সময় তারা স্কুলের পিছনের বাগানে খেলতে গিয়েছিল। সেদিন আমার মা তার বন্ধুর সাথে খেলছিল, তাই এই কারণে সে আমার মাসির সাথে খেলতে যায়নি। কিন্তু আমার মাসি স্কুলের পেছনের বাগানে খেলতে একা গিয়েছিল। তারপর যখন দুপুরের খাবারের সময় শেষ হয়ে গেল আমার মাসি স্কুলে এলেন, কিন্তু তিনি আসার সাথে সাথেই সমস্ত বাচ্চা এবং টিচাররা তাকে দেখে হতবাক হয়ে গেলেন। তারপর দ্রুত তাদের ক্লাস টিচার এসে তাকে স্টাফ রুমে নিয়ে গেলেন। তারপর আমার মাকে আমার মায়ের ক্লাস থেকে ডাকা হলো। যখন আমার মা স্টাফ রুমে পৌঁছালেন দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু যখন আমার মা বাইরে থেকে ডাকলেন তখন ক্লাস টিচার এসে আস্তে আস্তে দরজাটা একটু খুলে মাথা বের করে আমার মাকে বললেন, এই মেয়ে, তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে যাও এবং তোমার মা এবং বাবাকে সাথে নিয়ে এসো। তখন আমার মা দৌড়ে বাড়ি ফিরে আমার দিদাকে জোরে ডাকতে লাগলেন। আমার দাদু কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলেন, কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? তখন আমার মা বললেন, বাবু, দিদির কিছু হয়েছে, তুমি তাড়াতাড়ি আমার সাথে স্কুলে এসো, স্কুল টিচার তোমাকে এখনই ডেকেছে। মায়ের মুখ থেকে এই কথা শুনে আমার দিদা বললেন, হে ঈশ্বর, আমার মেয়ের কি হয়েছে? এই বলে আমার মা এবং দিদা আমার মায়ের সাথে স্কুলে গেলেন। মা তাকে সরাসরি স্টাফ রুমে নিয়ে গেল। তিনি ঘরের দরজায় টোকা দিলেন। তারপর আমার মায়ের
টিচার দরজা খুলে দিলেন এবং সবাই মিলে ভেতরে গেল। আমার মাসিকে ওই অবস্থায় দেখে সবার আত্মা কেঁপে উঠল। আমার মা এবং আমার দিদা জোরে জোরে কাঁদতে শুরু করলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, আমার মেয়ের সাথে কে এটা করেছে? আমি তাকে জীবিত ছাড়ব না। সেই সময় তারা দেখতে পেলেন যে আমার মাসির দেহ চাদর দিয়ে ঢাকা ছিল। তখন স্কুলের টিচার দিদাকে বললেন যে তোমার মেয়ে দুপুরের খাবারের সময় পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দুপুরের খাবারের সময় কোথাও খেলতে গেল এবং দুপুরের খাবারের সময় শেষ হলে সে ফিরে এসেছিল, কিন্তু যখন সে ফিরে আসে তখন তার শরীরে এক টুকরো কাপড় ছিল না। এরপর আমরা স্টাফ রুমে নিয়ে এসে তাকে এই কম্বলে ঢেকে রেখেছি। আমরা সবাই তাকে অনেক চেষ্টা করেছিলাম জিজ্ঞাসা করার জন্য যে তোমার সাথে এটা কে করেছে, কিন্তু সে আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে আমাদের চিনতেই পারেনি। হয়তো আপনার মেয়ে ভান করছে, অথবা কোনো ছেলের সাথে সম্পর্ক করেছে, অথবা সে কোনো বড় ঝামেলায় আটকে আছে। এবং শিক্ষিকা আরও ব্যাখ্যা করে শান্ত করলেন আমার দিদাকে। তারপর দিদা বললেন, কি এমন করেছে? স্কুলের টিচার বললেন, আমরা এই মেয়েটিকে অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু সে কাউকে কিছু বলছে না, এমনকি সে কারোর সাথে কথা বলছে না। সে এখন হতবাক। আপনি ওকে বাড়িতে নিয়ে যান অথবা শহরের কোনো হাসপাতালে নিয়ে যান। এরপর মা এবং আমার দিদিমা আমার মাসিকে তাদের বাড়ি নিয়ে এসেছিলেন। আমার দিদিমা তাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু মাসি কিছুই বলছিলেন না। তখন আমার দিদিমা ভাবলেন যে তিনি নিশ্চয়ই কোনো ছেলের চক্করে পড়েছে এবং সে নিশ্চয়ই এইসব করেছে। তারপর আমার দিদিমা তাকে জিজ্ঞাসা করলেন কি এটা করেছে, কিন্তু মাসি কিছুই বললেন না। তারপর দিদিমা রেগে গেলেন এবং আমার মাসিকে জোরে থাপ্পড় মারলেন। কিন্তু তারপর মাসি নিজেকে আরও জোরে থাপ্পড় মারতে শুরু করলেন এবং বললেন, মার, আরও মার। তিনি ক্রমাগত নিজেকে থাপ্পড় মারছিলেন আর এই কথাটি বলছিলেন। এইসব দেখে দিদিমা বুঝতে পারলেন যে তার উপর নিশ্চয়ই কোনো অশুভ আত্মা ভর করেছে। এবং তারপর আমার দিদিমা আমার দাদুকে বললেন, আমাদের গ্রামের পুরোহিতকে ডাকা উচিত। এই কথা শুনে দাদু কালীমায়ের মন্দিরের পুরোহিতের কাছে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় পুরোহিত হরিদ্বারের দর্শনের জন্য গিয়েছিলেন এবং কেউ জানতো না যে তিনি কবে ফিরবেন। তারপর দাদু ফিরে এলেন এবং দাদু আমার দিদিমাকে বললেন, আমাদের একদিন অপেক্ষা করতে হবে, পুরোহিত কোনো কাজে বাইরে গেছেন। এরপর ধীরে ধীরে সেই দিন সন্ধ্যা হয়ে গেল। তারপর আমার দিদিমা খাবার রান্না করলেন এবং সবাই খেতেও বসলেন, কিন্তু আমার মাসি খেলেন না। রাতে আমার দিদিমা আর মা ঘুমানোর জন্য প্রস্তুত হলেন এবং কিছুক্ষণ পর সবাই ঘুমিয়েও পড়লেন। সকাল হলে পাড়ায় একটা হট্টগোল শোনা গেল। হট্টগোলের আওয়াজ পেয়ে মা আর দিদিমা সেখানে গেলেন কি হয়েছে দেখতে। সেখানে যাওয়ার পর তারা জানতে পারলেন যে প্রতিবেশীরা তাদের ছাগলটিকে গোলাঘরে বেঁধে রেখেছে, তবু রাতে কোনো প্রাণী এসে তাকে শিকার করেছে। ছাগলটার অর্ধেকেরও বেশি খেয়ে ফেলেছে। এটা দেখে শ্যামমোহন খুব ভয় পেয়ে গেলেন। আশেপাশের লোকেরা বলল, রাতে কেউ যেন বাড়ির বাইরে না যায়, হয়তো খুব বড় কোনো প্রাণী ঘুরে বেড়াচ্ছে যারা কেবল রাতে শিকার করতে আসে। তারপর আরও 2 দিন কেটে গেল, গ্রামে কোনো ঘটনা ঘটেনি। আমার মাসিও 3 দিনের বেশি সময় হয়ে গেছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত মুখে একটি দানাও দেননি। তারপর আমার দিদিমা পাশের গ্রামে গিয়ে সাধুজির সাথে দেখা করলেন এবং সাধুজির কাছে সব কিছু বললেন। দিদিমা সাধুজিকে বললেন যে এই সমস্যাটা শুধু আমার মেয়ের সাথেই হচ্ছে এবং সেদিনের ঘটনার পর সে কিছুই খায়নি। তারপর সাধুজি বাড়িতে যায় এবং আমার মাসিকে ডাকা হয়। যখন মাসি সাধুজির সামনে এলেন, সাধুজি মাসিকে জিজ্ঞাসা করলেন তিনি কে। মাসি তার নাম বললেন রঞ্জনা। তখন সাধুজি বললেন, আমি এই মেয়েটির নাম জিজ্ঞাসা করছি না, আমি তোর নাম জিজ্ঞাসা করছি, তোর নাম বল, আর কে তুই। তখন আমার মাসি আবার বললেন যে আমার নাম রঞ্জনা। তারপর সাধুজি তার সামনে ভগবান শিবের একটি ছবি রাখলেন এবং তাকে স্পর্শ করতে বললেন। আমার মাসি সৎসন্ধে ভগবান শিবের ছবি স্পর্শ করলেন এবং প্রণামও করলেন। তারপর সাধুজি দিদার দিকে তাকিয়ে বললেন যে এই মেয়েটি একেবারে ঠিক আছে, যদি তার ভেতরে ভূত থাকে তাহলে সে কখনোই এই ছবি স্পর্শ করতে পারবে না। তারপর তিনি আমার মাসিকে আরও কিছু মন্ত্র উচ্চারণ করতে বললেন। আমার মাসি কোনো ভয় ছাড়াই আরামে তা করলেন এবং তিনি সমস্ত প্রশ্নের ঠিক সঠিক উত্তর দিলেন। আসলে সেই সময়
আমার মাসি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছিল। তারপর সাধুজি আমার দিদাকে বললেন যে আপনার মেয়ে একেবারে ঠিক আছে, আপনারা ওকে কোনো হাসপাতালে নিয়ে যান। তখন আমার দিদিমা অবাক হয়ে গেলেন। তিনিও ভাবতে লাগলেন যে এটা কিভাবে হতে পারে। তিনি 3 দিন ধরে আমাদের সাথে কথা বলেননি। এখন তাকে যা জিজ্ঞাসা করা হয় তার উত্তর স্বচ্ছন্দে দিচ্ছে। কিছুক্ষণ পর সাধুজি তার গ্রামেও চলে যান। দাদু অনুভব করলো যে আমার মাসি মজা করছে, যার কারণে দাদু যখন মাসিকে চড় মারতে যাচ্ছিল তখন আমার দিদা তাকে থামিয়ে দেন। মাসি আমার দাদুর সামনে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। এরপর আমার দাদু, দিদা এবং আমার মা রাতের খাবার খেয়ে ফেললেন, কিন্তু মাসি সেই রাতে কিছুই খাননি। তারপর যখন সবাই রাতে ঘুমিয়ে পড়ল তখন রাত প্রায় 3টের দিকে আমার মার ঘুম ভেঙে গেল এবং ঘুম থেকে উঠে আমার মা দেখলেন মাসির বিছানা খালি এবং মাসি ঘরে নেই। মা আমার দিদাকে জাগানোর জন্য যাচ্ছিল, ঠিক তখনই মাসি ঘরের দরজা খুলে সোজা ভেতরে এসে নিজের জায়গায় ফিরে গেলেন এবং আবার ঘুমিয়ে পড়লেন। মা ভাবলেন যে হয়তো মাসি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছেন, তাই মা মাসিকে কিছু জিজ্ঞাসা করলেন না এবং চুপচাপ ঘুমিয়ে পড়লেন। যখন সকাল হলো আমার দিদা বাড়ির উঠোনে ঝাড়ু দিচ্ছিলেন, তখন তিনি দেখলেন উঠোনের এক কোণে একটি মৃত কালো বিড়াল পড়ে আছে এবং তার শরীরের অর্ধেকেরও বেশি কোনো প্রাণী খেয়ে ফেলেছে। এটা দেখে আমার দিদা ভয় পেয়ে গেলেন এবং সরাসরি দাদুর কাছে গিয়ে বললেন। সেই মৃত কালো বিড়ালটি দেখে আমার দাদু বললেন যে প্রাণীটি আমাদের বাড়িতেও পৌঁছে গেছে, রাতে কারো বাইরে বেরোনো উচিত নয়। কিন্তু তারপরেও প্রতিদিন এমন হতে শুরু করে যে যখনই আমার মা রাত 12টা থেকে 3টের মধ্যে ঘুম থেকে উঠতেন তখনই তিনি আমার মাসিকে তার বিছানায় দেখতে পেতেন না। তখনই আমার মা আমার মাসিকে সন্দেহ করতেন এবং ভাবতেন যে রাতে আমার মাসি কোথাও আছেন, তা তাকে খুঁজে বের করতে হবে, কারণ তিনি অনেক দিন ধরে কিছু খাননি, তবু তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর সেই রাতে আমার মা আমার মাসির পাশে শুয়েছিলেন এবং আমার মাসি চাদর ঢাকা দিয়ে শুয়েছিলেন, কিন্তু আমার মা আমার মাসির দিকে নজর রাখছিলেন এবং হঠাৎ মাসি আমার মাকে অদ্ভুতভাবে বললেন, আমার উপর নজর রাখার দরকার নেই। এই কথা শুনে আমার মা ভয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে আমার দাদু গোটা গ্রামে খবর ছড়িয়ে দিলেন যে আমার মেয়ে 10 দিন ধরে কিছু খায়নি। যদিও কোনো বৈদ্য, কোনো তান্ত্রিক বা আমার মেয়েকে সুস্থ করে তোলে তাহলে আমি তাকে 10,000 টাকা পুরস্কার দেব। সেই সময় 10,000 টাকা ছিল অনেক বড় অঙ্কের। এই খবর ছড়িয়ে পড়ে প্রতিটি গ্রামে আগুনের মতো। তারপর অনেক তান্ত্রিক, পুরোহিত, অনেক পণ্ডিত এবং আরও অনেক লোক আমার দাদুর বাড়িতে এসেছিল, কিন্তু তাদের কেউই আমার মাসিকে সুস্থ করতে পারেনি। এভাবে অনেক দিন কেটে গেল এবং সেখানে পশু পাখিরা মারা যেতে লাগলো। তারপর একদিন রাত প্রায় 2টো বাজে, তখন আমার মা ধীরে ধীরে দরজা খোলার শব্দ শুনতে পেলেন। আমার মা দেখলেন যে আমার মাসি কোথাও যাচ্ছেন। তারপর আমার মা আমার দিদাকে ডাকলেন এবং তাকে বললেন যে দিদি কোথাও বেরিয়ে গেছে। এই কথা শুনে দিদিমা তাড়াহুড়ো করে উঠে তাকে খুঁজতে লাগলেন। রাতে পুরো গ্রামে নীরবতা ছিল, কিন্তু হঠাৎ করেই একটি রাস্তায় কুকুর খুব জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরদের ঘেউ ঘেউ শুনে আমার মা এবং দিদিমা বুঝতে পারলেন যে এটা আমার মাসি হতে পারে, কিন্তু তারপর হঠাৎ কুকুরের শব্দ ব্যথায়, কান্নায় শব্দে পরিণত হলো। তারপর আমার দিদিমা আর মা সেই রাস্তায় পৌঁছালেন, আর ওরা যা দেখলো তাতে ওদের আত্মা কেঁপে উঠল। কারণ আমার মা আর আমার দিদিমা দেখলেন যে আমার মাসি একটা কুকুরের গলা কেটে তার রক্ত পান করছে। তারপর মা জোরে জোরে আমার মাসিকে ডাকলেন। তার ডাক শুনে যখন আমার মাসি আমার মায়ের দিকে ফিরলেন তখন তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল আর তার পুরো মুখ রক্তে ভরে গিয়েছিল। তারপর আমার মাসি 2 হাতে কুকুরটির ঘাড় মুচড়ে ভেঙে দিলেন এবং অদ্ভুত স্বরে আমার মাকে বললেন, আমার খুব খিদে লেগেছিল, এটা আমার দোষ নয়। এই কথা বলার পর সে হাসতে শুরু করলো। হঠাৎ মাসি কুকুরটির পেট চিরে ভেতর থেকে তার অঙ্গগুলো বের করে আমার মায়ের দিকে হাত বাড়িয়ে বলল, এগুলো তুমি খাবে? এই বলে
সে অদ্ভুতভাবে জোরে জোরে হাসতে শুরু করলো। তার ভয়াবহ রূপ দেখে আমার মা এবং দিদিমা ভয় পেয়ে সেখান থেকে বাড়ির দিকে দৌড়ে গেল। বাড়ি পৌঁছে আমার মা এবং দিদিমা আমার দাদুকে সবকিছু জানালো। তারপর যখন আমার দাদু আমার মায়ের সাথে সেই রাস্তার দিকে দৌড়ে গেল, তারা সেখানে কুকুরের মৃতদেহ পড়ে থাকতে দেখলো, কিন্তু মাসি সেখানে ছিল না। তারপর তারা দূর থেকে আবার কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। কুকুরের শব্দ শুনে তিনজনেই যেদিক থেকে শব্দ আসছিল সেই দিকে দৌড়তে শুরু করলো। যখন তারা সেই জায়গায় পৌঁছালো তখন তারা দেখলো যে তারা স্কুলের পেছনে এসে পড়েছে। সেখানে একটি বাগান ছিল যেখানে স্কুলের বাচ্চারা প্রতিদিন খেলতো। সেখান থেকে অনেক কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসতে শুরু করে। যখন আমার মা এবং দিদিমা ও দাদু সেখানে পৌঁছালেন, তারা দেখলেন যে আমার মাসি একটি গাছের সাথে বাঁধা দোলনায় বসে দোল খাচ্ছেন। তখন আমার দিদিমা আমার মাসিকে ডাকলেন, রঞ্জনা, তুমি এখানে কি করছো? চলো আমরা বাড়ি যাই। কিন্তু আমার মাসি তার উত্তর দিলেন না এবং তিনি নিজের সুরেই গুনগুন করতে থাকলেন। তারপর আমার দিদিমা তার কাছে গিয়ে দোলনা থামিয়ে হাত ধরে বললেন, চলো বাড়ি যাই। তারপর মাসি অদ্ভুত সুরে বললেন, আমাকে ছেড়ে দাও, এটা আমার বাড়ি, আমি এখান থেকে যাব না। তুমি আমাকে স্পর্শ করার সাহস কিভাবে করলে? এই বলে আমার মাসি আমার দিদার গলায় হাত রাখলেন এবং গলায় হাত দেওয়ার সাথে সাথেই আমার দিদার গলায় মা কালীর লকেট তার হাতে স্পর্শ হয়ে গেল। লকেটটি স্পর্শ হওয়ার সাথে সাথে আমার মাসি শান্ত হয়ে গেল। তারপর আমার দিদিমা তার গলা থেকে মা কালীর লকেটটি খুলে আমার মাসির গলায় পরিয়ে দিলেন এবং আমার দাদু তাকে কোলে তুলে নিয়ে বাড়িতে এলেন। কিন্তু এই সব ভয়াবহ দৃশ্য দেখার পর আমার মা সকাল পর্যন্ত ঘুমননি এবং আমার দিদাও ওর সাথে জেগেছিলেন। কিন্তু আমার মাসির কিছুই হয়নি এবং তিনি সারা রাত আরামেই ঘুমিয়েছিলেন। সকাল হলে আমার দাদু পুরোহিতের সাথে দেখা করতে যান। ততক্ষণে পুরোহিতও শহর থেকে ফিরে এসেছেন। তারপর আমার দাদু পুরোহিতকে সব কিছু জানান। পুরোহিত আমার মাসিকে সেখানে নিয়ে যেতে বলেন। তারপর আমার দাদু এবং কিছু প্রতিবেশী মিলে আমার মাসিকে কালীমায়ের মন্দিরে নিয়ে যান। যখন আমার মাসিকে সেখানে নিয়ে যায় তখন তিনি একেবারে স্বাভাবিক ছিলেন। এটা দেখে আমার দাদু বললেন যে গতকাল আমি মা কালীর লকেটটা পরিয়ে দিয়েছিলাম, তাই ও এখনো শান্ত আছে। পুরোহিত বললেন লকেটটা ওর গলা থেকে খুলে ফেলতে, তাই আমার দাদু লকেটটা ওর গলা থেকে খুলে ফেললেন, কিন্তু তবুও আমার মাসির কিছু হলো না। তারপর কালীমায়ের পুরোহিত বুঝতে পারলেন যে এই মেয়েটা খুব চালাক, ওকে এভাবে ধরা যাবে না। তারপর তিনি আমার দাদুকে বললেন, একটা কাজ করো, মায়ের লকেটটা ওর গলায় থাকতে দাও। আমার দাদু ঠিক তাই করলেন এবং লকেটটা আবার আমার মাসির গলায় পরিয়ে দিলেন। তারপর কয়েকদিন এভাবেই কেটে গেল। আমার মাসি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কয়েক মাস পর একদিন মাসি চুরি করার অভ্যাসের কারণে তার সাথে পড়াশোনা করা এক মেয়ের সাথে ঝগড়া হয় এবং ঝগড়া করতে করতে মা কালীর লকেটটা যেটা আমার মাসির গলায় ছিল সেই মেয়ের হাত থেকে খুলে গেল। আমার মা তাকে বাঁচাতে এসেছিলেন। এমন সময় আমার মাসি ওই মেয়েটির কান কামড়ে ধরে। এটা দেখে সবাই চিৎকার করতে লাগলো। তারপর মাসি আবার সেই মেয়েটিকে আক্রমণ করতে শুরু করলো। সে আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই আমার মা সেই লকেটটা ওর গলায় বেঁধে দিল। লকেটটি গলায় বাঁধার সাথে সাথেই সে কাঁপতে শুরু করে এবং জোরে চিৎকার করতে থাকে। কিন্তু এবার আমার মাসি স্বাভাবিক হননি, কারণ এবার ভূত তার শরীরে ছিল এবং আমার মা ঠিক সেই মুহূর্তে লকেটটি গলায় বেঁধে রেখেছিল, তাই ভূতটি আমার মাসির শরীরে আটকে ছিল। তারপর আমাদের গ্রামবাসীরা তাকে একই অবস্থায় কালীমায়ের মন্দিরে নিয়ে যায়। পুরোহিতের সামনে আসার সাথে সাথেই তিনি আমার মাসিকে জিজ্ঞাসা করেন যে তিনি কে। তিনি দ্রুত তাকে বলেন যে তিনি তাকে বলবেন, কিন্তু তার আগে তার গলা থেকে লকেটটি খুলে ফেলতে। পুরোহিত তার গলা থেকে লকেটটি খুলে ফেলল এবং তাকে জিজ্ঞাসা করল, কে তুমি, কোথা থেকে এসেছো? তারপর সেই অজানা শক্তি বলল যে আমি তোমাকে বলবো, আগে বলো কে আমার জন্য আচরণ করবে। এখন বন্ধুরা, তোমাদের মধ্যে যারা আচরণ সম্পর্কে জানো না
আমি তাদের বলবো আচরণ কি এবং এটাকে কি বলা হয়। যখনই কোনো অজানা শক্তি কারো শরীর দখল করে, তার সাথে চুক্তি করতে হয় যে অজানা শক্তি যা চাইবে তাকে তাই দিতে হবে। একেই আচরণ বলে। বন্ধুরা, যখন সেই অজানা শক্তি আমার মাসির শরীরের মধ্যে দিয়ে পণ্ডিতকে জিজ্ঞাসা করল যে আমার জন্য কে আচরণ করবে, তখন পণ্ডিত বললেন যে আমি এটা করব। পণ্ডিতজি আরও কিছু বলার আগে সেই অজানা শক্তি বলল যে পণ্ডিত দেখো, তোমার কথা থেকে ফিরে যেও না। পরে পণ্ডিতজি বললেন ঠিক আছে, এখন তুমি বলো তুমি কে। তারপর সেই অজানা শক্তি বলতে শুরু করলো, আমি বাঞ্জারাদের সাধনা দেবী। আমি তামসিক সাধনার মাধ্যমে জন্মগ্রহণ করেছি এবং আমার তামসিক সাধনা করে আমার কাছে পশু বলি দেওয়া হতো। যখন সেই বাঞ্জারারা এই বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে গিয়েছিল, তখন তারা এই বনে শিবির স্থাপন করেছিল। তারা কয়েক মাস ধরে এখানে ছিল এবং এই বনের একটি গাছের নিচে আমাকে প্রতিষ্ঠিতা করেছিল। তারা এখানে আমার ভোগের জন্য আমার কাছে পশু বলি দিত এবং আমি যা ইচ্ছা তাই করতাম। একদিন হঠাৎ এই প্রদেশের রাজার একটি বিশাল সেনাবাহিনী তাদের আক্রমণ করে এবং সেই সমস্ত বাঞ্জারারা ভয়ে প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় এবং তারা আমাকে এখানে রেখে যায়। তারপর থেকে আমি এখানে এই বনে আছি। যদি কেউ এই বনে আমার কাছে প্রার্থনা করে, তাহলে আমি তাদের ইচ্ছে পূরণ করি। আর রাস্তায় হাঁটতে থাকা কেউ আমাকে দেখতে আসে এবং আমাকে কিছু টাকা দিয়ে ফিরে যায়। পণ্ডিতজি বাঞ্জারার দেবীকে জিজ্ঞাসা করেছিলেন যে সব ঠিক আছে, কিন্তু আপনি এই মেয়েটির দেহে ঢুকলেন কি করে? এই মেয়েটি আপনার কি ক্ষতি করেছে? তখন সেই দেবী বললেন, শোনো পণ্ডিত, এই মেয়েটি প্রতিদিন এখানে খেলতে আসতো আর অনেক শিশুও তার সাথে খেলতে আসতো, কিন্তু এই মেয়েটি আমার ওখান থেকে কিছু টাকা চুরি করে। এই কথা শুনে তখন আমার দাদু এবং দিদিমা সেই দেবীর পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করলেন এবং বললেন যা ঘটেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, দয়া করে এই মেয়েটিকে আপনি ক্ষমা করুন। আমার দাদু এবং দিদিমা অনুনয় বিনয় করতে শুরু করলেন। তখন পণ্ডিতজি জিজ্ঞাসা করলেন, তুমি এখন এই মেয়েটির দেহ ছাড়তে কি নেবে? সে বলল, আমি যদি চাই আমি তার জীবন চাইতে পারি, কিন্তু যা ঘটেছে তা তার বাবা মা এবং এই মেয়েটিকে শিক্ষা দিয়েছে। তাই আমি চাই যে এই মেয়েটির যে 5 টাকা এবং 25 পয়সা চুরি করেছে তা আমাকে ফেরত দেওয়া হোক। আমি এই মেয়ের দেহ ছেড়ে দেব। তারপর পণ্ডিত তৎক্ষণাৎ তার পকেট থেকে 5 টাকা এবং 25 পয়সা বের করে বললেন, এই নাও। তারপর আমার মাসির মাধ্যমে সেই দেবী তার ডান হাত বাড়িয়ে দিলেন এবং তারপর পণ্ডিতজি তার হাতে 5 টাকা 25 পয়সা দিলেন। আমার মাসির হাতে টাকা দেওয়ার সাথে সাথে তিনি তার মুঠো বন্ধ করে জঙ্গলের দিকে দৌড়ে গেলেন। তারপর সবাই তার পিছনে দৌড়ে গেলেন এবং গিয়ে দেখলেন সেই জঙ্গল মতো জায়গাটি, ওখানেই মাসি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে যখন ফিরিয়ে আনা হলো, তখন সে সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে গেল। সেই দিনের পর থেকে আমার মাসি কোনোদিন কারো জিনিস না বলে নিতেন না এবং আমার মাসি সম্পূর্ণ ভালো হয়ে গেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের সত্যি ভৌতিক কাহিনী। গল্পটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। এখন তোমরাও তোমাদের সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী @gmail.com। শীঘ্রই তোমাদের সামনে আরেকটি গল্প নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো।